ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স। এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি, যা নতুন গল্প, নতুন কাস্ট এবং একদম নতুন থিম নিয়ে এসেছে। পুরো সিরিজের সবচেয়ে ভয়ঙ্কর ও জটিল মৃত্যুচক্রে ভরপুর এই পর্ব। মৃত্যু প্রত্যেকেরই হবে, এটা স্বাভাবিক, কিন্তু সেই মৃত্যুটা যদি পরিকল্পিত অথবা অস্বাভাবিক হয়, তাহলে কিভাবে বাঁচবে তার হাত থেকে, এবং একজন মানুষের মৃত্যু কতটা ভয়ানক আকার ধারণ করতে পারে তা এই মুভি না দেখলে মিস করবে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স এখন পর্যন্ত সিরিজের সবচেয়ে গা ছমছমে, ভয়াবহ এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং কিস্তি। ফাইনাল ডেস্টিনেশন ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি রিলিজ হয়েছে রেটিং 7.2। তো চলো বেশি দেরি না করে গল্পে যাই, তার আগে মনে করে দিলাম সাবস্ক্রাইবের কথা। গল্পে শুরু হয় একটা রেল লাইনকে দেখিয়ে। এরপর দেখানো হয় দুইজন দম্পতিকে, পল এবং আইরিস। সময়টা ছিল 1968 এবং জায়গাটা ছিল নিউ ইয়র্কের ক্লোভারডেল। এই শহরে রিসেন্টলি নির্মাণ হয়েছে একটা বিশাল বড় স্কাই ভিউ টাওয়ার, অর্থাৎ রেস্টুরেন্ট, যার সুনাম পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। বর্তমান সময়ে যেমন বুর্জ খলিফা ঠিক তেমন। তবে অদ্ভুত একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই টাওয়ারটা তৈরি হতে যতটুকু সময় প্রয়োজন ছিল তার আগেই, অর্থাৎ 5 মাস আগেই তৈরি হয়ে গেছিল এই টাওয়ার। তাই এই টাওয়ারে যাওয়া অনেক মানুষের স্বপ্ন। এদিকে পল আইরিসকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই টাওয়ারে 2টা টিকিটের ব্যবস্থা করে এবং তাকে সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো পল যেহেতু ধনী লোক ছিল, তাই যেমন সিদ্ধান্ত তেমন কাজ। সে আইরিসকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই হাজির হয় সেই টাওয়ারে। আইরিস তো খুশিতে আত্মহারা। এই জন্য পল এবং আইরিস সেই স্কাই ভিউ টাওয়ারের সাথে একটা ছবিও তোলে। কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছায় সেই টাওয়ারে। টাওয়ারটার ফ্লোর ছিল কাচের তৈরি এবং তার 0 পয়েন্টে ছিল একটা আধুনিক এবং এনজয়েবল কিচেন। সেখানে থাকা সকল লোক নিশ্চিন্তে ডান্স করছিল। পল দেখতে পায় আইরিসের চোখ মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ। পল তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায় তার নাকি উঁচুতে অনেক ভয় লাগে। একথা শোনার পর পল আইরিসের ভয় দূর করার জন্য একটা শ্যাম্পেন আনতে যায়। পলের যাওয়ার পর আইরিস আস্তে আস্তে রেস্টুরেন্টের উঁচুতে থেকে নিচে তাকায়, আর ঠিক তখনই এত উঁচু দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গেই ওয়াশরুমে চলে যায় এবং বমি করতে থাকে। এই সময় আবার ওই রেস্টুরেন্টের গান গাওয়া এক শিল্পী ওয়াশরুমে আসলে দেখতে পায় আইরিস বমি করছে। সে তার বমি করার ধরন দেখে তাকে জিজ্ঞাসা করে, তোমার পেটে ক মাসের বাচ্চা রয়েছে? একথা শুনে আইরিস একটু অবাক হয় এবং তাকে বলে, কি বলছেন আপনি? আমার পেটে কোনো বাচ্চা নেই। কিন্তু ওই শিল্পী তাকে বলে, হয়তোবা তুমি এখনো জানোই না তোমার পেটে বাচ্চা রয়েছে। এইবার আইরিস সত্যি বুঝতে পারে যে তার পেটে বাচ্চা রয়েছে। সে এতে অনেক খুশি হয়। সে ওখান থেকে ফিরে আসবে, ঠিক তখনই তার নজর পড়ে সেখানে থাকা একটা বাচ্চার দিকে। বাচ্চাটি ছিল ওই শিল্পীর, কিন্তু ওই বাচ্চাকে দেখে আইরিসের কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হয়। তো যাই হোক, আইরিস আবারও পলের কাছে ফিরে আসলে পল তাকে নিয়ে আসে এই রেস্টুরেন্টের ছাদে, যেখান থেকে সম্পূর্ণ শহরটার অসাধারণ সব দৃশ্য সহ আকার আকৃতি সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। এত সুন্দর একটা মুহূর্তে হঠাৎ করে পল আইরিসকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। আরে, কিন্তু আইরিস তো প্রেগনেন্ট, এর মানে কি ভাই? যাই হোক, পল তাকে প্রপোজ করার পর আইরিস পলকে তার পেটে থাকা বাচ্চা সম্পর্কে জানিয়ে দেয় এবং তার প্রপোজাল একসেপ্ট করে নেয়। বাচ্চার বিষয়টা শুনে পলও খুশি হয়। হঠাৎ করে আইরিসের চোখ অন্যদিকে গেলে সে দেখতে পায় ওই ছোট্ট বাচ্চাটি এখানেও এসে গেছে। তার মনের মধ্যে আবারও কেমন যেন একটা ফিলিংস হয়। এদিকে দেখানো হয় ওই ছোট্ট বাচ্চাটিকে, তার হাতে রয়েছে একটা পয়সা, মানে টাকার কয়েন। বাচ্চাটি মজা করতে করতে ওই টাকার কয়েনটি নিচের দিকে ছুঁড়ে মারে, আর এতেই বাধে যত সব বিপত্তি। আসলে কয়েনটা নিচে মাটিতে না পড়ে ওই টাওয়ারেরই একটা ছোট্ট জানালা এসি আউটডোরের মাধ্যমে টাওয়ারের একটা যন্ত্রপাতির মধ্যে চলে যায়। অন্যদিকে টাওয়ারে থাকা সকল লোক ভেতরে নাচানাচি করছিল, যার ফলে টাওয়ারে অনেক প্রেসার পড়ে। এক পর্যায়ে প্রেসারের কারণে টাওয়ার নড়াচড়া করতে শুরু করে, তার নাট বল্টু খুলে যাচ্ছিল। আর এদিকে ওই কয়েনটা এসি এবং ফ্যানের পাখা অতিক্রম করে একটা টিউবে এসে আটকায়, যেখান থেকে গ্যাস লিক হতে শুরু করে। দেখানো হয় আবারও ওপরে, যেখানেই মানুষগুলো ডান্স করছিল। ঠিক এমন সময় ওপর থেকে একটা ঝুমুরের টুকরো পড়ে কাচের ফ্লোরে ফাটল ধরে। সবাই ডান্স করছিল, কিন্তু আইরিসের কেমন যেন মনের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল। ঠিক এমন সময় দেখতে না দেখতেই চোখের সামনে কাচের ফ্লোরটা ভেঙে পড়ে, আর ফ্লোরে থাকা সকল মানুষ টাওয়ার থেকে একদম নিচে। তার মধ্যে গুটি কয়েক মানুষ টাওয়ারের উপরের অংশ ধরে কোনো রকমে ঝুলেছিল। তার মধ্যে একজন পল সেখানে থাকা ফ্লোরের একটা অংশ ধরেছিল। আইরিস তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত পলও সেখান থেকে পড়ে যায় এবং বাকিদের মতো নৃশংস মৃত্যু হয় পলের। এদিকে আবার একটা মহিলার শরীরে হঠাৎ আগুন লেগে যায়। মহিলাটি ভয়ে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে থাকে। এরই মধ্যে ওই যে আগে কয়েলের কারণে গ্যাস লিক হচ্ছিল, ওইটার কারণে বড় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের জন্য ওই শিল্পী সহ বেঁচে থাকা আরো 50% লোক মারা যায়। আইরিস কোনো রকমে নিজেকে একটা বড় পিয়ানোর নিচে বাঁচিয়ে নেয়।
সে দেখতে পায় বেঁচে থাকা সকল মানুষ লিফটের মাধ্যমে নিচে যাওয়ার চেষ্টা করছে। আইরিসও নিচে যাওয়ার জন্য লিফটের কাছে যায়, কিন্তু লিফট ইতিমধ্যেই মানুষে পরিপূর্ণ হয়ে গেছিল এবং ধাক্কা ধাক্কিতে একজন মানুষ অর্ধেক লিফটের মধ্যে এবং অর্ধেক বাইরে দাঁড়িয়েছিল। এমন অবস্থায় লিফট চালু হয়ে যায়। ব্যাস, ওই লোকটা একদম ছিন্নভিন্ন হয়ে যায়। এই অ্যাক্সিডেন্ট এবং ওভারলোডের কারণে লিফট টাওয়ার থেকে ধসে পড়ে এবং লিফটের ভেতরে থাকা সকল মানুষের মৃত্যু ঘটে। আইরিস এসব দেখে একদম ঘাবড়ে যায়। সে আবারও দৌড়ে ওপরের দিকে যায়, কিন্তু এইবার সম্পূর্ণ টাওয়ারের অর্ধেক অংশ ভেঙে আলাদা হয়ে যেতে শুরু করে। এমন অবস্থায় টাওয়ারে থাকা একটা পিয়ানো কোনো রকমে এই ফাটলটাকে ব্যালেন্স করে আটকে রাখে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই টাকার কয়েনটা আবারও কোথা থেকে যেন চলে আসে এবং পিয়ানোর উপর পড়তেই ব্যালেন্স সম্পূর্ণ বিগড়ে যায়। আর এর সঙ্গে সঙ্গেই টাওয়ারটার একটা অংশ ধসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই এই জাঁকজমকপূর্ণ টাওয়ারটা অভিশাপে পরিণত হয়ে যায়। এই টাওয়ারে এখন জীবিত রয়েছে গুটি কয়েক মানুষ, যার মধ্যে একজন আইরিশ। আইরিশ দেখতে পায় ওই বাচ্চাটা, যেটা ওই শিল্পীর, সে এখনো জীবিত রয়েছে। আইরিশ ওই বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে টাওয়ারের বাকি অংশটাও ভেঙে পড়ে এবং এর সঙ্গে সঙ্গে নিচে পড়ে নির্মম মৃত্যু হয় আইরিশ এবং ওই ছোট্ট বাচ্চাটার। আর তখনই হঠাৎ করে একজন স্টুডেন্ট ক্লাসরুমের মধ্যে জোরে চিৎকার করে ওঠে। আর এরপর জানা যায় এই যে সমস্ত ঘটনা ঘটলো, এই সমস্ত ঘটনা ছিল এই মেয়েটির একটা দুঃস্বপ্ন। মেয়েটির নাম স্টেফনি। স্টেফনি জোরে চিৎকার করে ওঠায় ক্লাসের সবাই বিরক্ত হয় এবং ক্লাসটা আপাতত স্থগিত হয়ে যায়। পরবর্তীতে প্রফেসর স্টেফনিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে তাকে জানায় তার নাকি এরকম দুঃস্বপ্ন এবং হ্যালুসিনেশন মাঝে মধ্যে হয়ে থাকে। আজকে রাতেও সে এরকমই একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। তার রুমমেট তাকে কোনো রকমে সামলে নেয় এবং বলে, তোমার উচিত তোমার এই দুঃস্বপ্নের বিষয়ে পরিবারের সাথে কথা বলা। হয়তোবা এগুলোর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে। তাদেরকে বললে তোমার এই সমস্যা দূর হতেও পারে। পরের দিন স্টেফনি তার রুমমেটের কথা মতো তার পরিবারের সাথে দেখা করতে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর স্টেফনি তার মায়ের জিনিসপত্র ঘাটাঘাটি করছিল। এরই মধ্যে তার দেখা হয় তার বাবার সাথে। সে তার বাবাকে তার দুঃস্বপ্নের বিষয়ে সম্পূর্ণটা বলে। আর এখানে সে জানতে পারে যে তার দুঃস্বপ্নে যে মহিলাটি আসতো সে আর কেউ নয়, বরং তার নিজের নানি, যার নাম আইরিশ। কিন্তু তার বাবা তার নানির সম্পর্কে বেশি কিছু বলতে পারে না। এই জন্য সে তার ভাইকে নিয়ে তার মামার বাসায় যায়, যেখানে দেখানো হয় তার মামার 3 ছেলে মেয়েকে। তারা সবাই নিজেদের মধ্যে আলাপ করছিল, কিন্তু স্টেফনি দেখা করে তার মামার সাথে এবং তার সাথে ঘটে যাওয়া সকল বিষয়ে বলতে থাকে। সে বলে, কেন প্রত্যেকটা দিনরাত আমার নানি আমার স্বপ্নে আসে আর আমি কেন এই দুঃস্বপ্নগুলো দেখি। এইসব কথা শুনে স্টেফনির মামা একদম রেগে যায়। সে স্টেফনিকে বলে, আর কখনো ওই মহিলার নাম আমার সামনে নেবে না। তোমার নানি আমাদের জন্য অনেক আগেই মারা গেছে। যখন আমরা ছোট ছিলাম তখন সে আমাদেরকে রেখে নির্জন একটা দ্বীপে চলে গেছে, আর এরপর থেকে কখনো আমাদের খোঁজ খবর নেয়নি। শুধু তাই নয়, তার জন্য তোমার মায়ের মানসিক অবস্থাও খারাপ হয়ে গেছে, আর এই জন্য তোমার মাও তোমাকে ছেড়ে চলে গেছিল। স্টেফনির মামা স্টেফনিকে এই ধরনের নানা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। স্টেফনির মামা চলে গেলে তার মামি তাকে আইরিসের ছবি, তার চিঠি এবং অ্যাড্রেস সহ সবকিছু স্টেফনিকে জানিয়ে দেয়। স্টেফনির মামি তাকে ওই ছবিটা দেখায় যেটা আইরিস পলের সাথে স্কাই ভিউ টাওয়ারে গিয়ে তুলেছিল। এই ছবিটা দেখার হুবহু সবকিছুই মিলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? কে দেবে স্টেফনিকে এইসব প্রশ্নের জবাব? কিন্তু স্টেফনি থেমে থাকার মতো মেয়ে নয়। সে এইসব প্রশ্নের জবাব পেতে ওই নির্জন দ্বীপে যায়, যেখানে তার নানি অর্থাৎ আইরিস অনেক বছর থেকে একাই বসবাস করছে। তো তার মামির বলা ওই অ্যাড্রেসে আসলে সে একটা বাড়ি তো দেখতে পায়, কিন্তু এই বাড়িটা ছিল অনেক পুরনো এবং ভাঙাচোরা। চারিদিকে এত পরিমাণ নিরাপত্তা বেষ্টনী ছিল দেখে মনে হচ্ছিল ভারত পাকিস্তান বর্ডার। স্টেফনি আস্তে আস্তে ওই বাড়ির দিকে এগোতে থাকে এবং সে দরজার সামনে গিয়ে পৌঁছালে দেখতে পায়, ওমা, এখানে আবার একটা সিসিটিভি ক্যামেরা লাগানো। আর এই ক্যামেরার মাধ্যমে আইরিস বাইরে কি হচ্ছে না হচ্ছে, কে আসছে না আসছে, এই সব কিছু দেখতে পায়। তো আইরিস ভেতরে থেকে দেখতে পায় তার দরজার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে ভেতরে আসতে চায়, কিন্তু আইরিস তাকে ভেতরে আসতে দেবে না। এরপর স্টেফনি তার পরিচয় দিলে আইরিস তাকে আর আটকায় না, ভেতরে নিয়ে আসে। স্টেফনিকে দেখে আইরিস অনেক খুশি হয়। সে তাকে তার মায়ের বিষয়ে জিজ্ঞাসা করলে স্টেফনি তাকে বলে, আমার মা আমাদের অনেক আগেই একা রেখে চলে গেছে। তো যাই হোক, স্টেফনি এইসব কথা বাদ দিয়ে কাজের কথায় আসে। সে আইরিসকে তার দুঃস্বপ্ন সম্পর্কে বলে, সে যে তাকে তার স্বপ্নের মধ্যে দেখতে পেত এই সবকিছু খুলে বলে। এসব কথা শোনার পর আইরিস তাকে বলে, তুমি যা কিছু তোমার দুঃস্বপ্নে দেখতে পাও এই সবকিছু একসময় আমি আমার স্বপ্নে দেখতে পেতাম, আর এই জন্যই আমি ওই দিন ওই দুর্ঘটনার হাত থেকে সবাইকে বাঁচিয়ে নেই। ওই দিন ওই সম্পূর্ণ দুর্ঘটনার জন্য দায়ী ছিল একটা কয়েন, যেটা ওই
শিল্পীর অর্থাৎ সিঙ্গারের ছেলের মজার ফলে ঘটেছিল, আর এই জন্য আমি তার থেকে ওই কয়েনটা কেড়ে নিয়েছিলাম এবং ওই কয়েনের থেকে ঘটা সকল দুর্ঘটনা থেকে সেবারের মতো মুক্তি পাই। আর এরপর রেস্টুরেন্টের ফ্লোর ভেঙে পড়া ওইটাও আমি আগে থেকে জানতাম, এই জন্য সেখানে থাকা মাইকে আমি সবাইকে সতর্ক করে দিই, যার ফলে ওই দিন অনেক মানুষের প্রাণ বেঁচে গিয়েছিল। স্টেফনি আইরিশের এই ধরনের কথা শুনে অনেক অবাক হয়ে যায় এবং তাকে বলে, বাহ, আপনি তো ওই দিন তাহলে অনেক মানুষের জীবন বাঁচিয়ে নিয়েছিলেন। কিন্তু আইরিশ তাকে বলে, হ্যাঁ, বাঁচিয়ে তো নিয়েছিলাম, কিন্তু মৃত্যু তাদের কারোই পিছু ছাড়েনি। মৃত্যু তাদের জন্য ভেবে রেখেছিল এক অন্যরকম ভয়ঙ্কর খেলা। ওই দিন যারা ওই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল, মৃত্যু তাদের খুঁজে খুঁজে মারতে শুরু করে। শুধু তাদেরকেই নয়, বরং তাদের বাচ্চা কাচ্চাকেও মারতে শুরু করে, কারণ তারা যদি ওই দিন মারা যেত তাহলে তো এইসব বাচ্চা কাচ্চাদের জন্মই হতো না। মৃত্যু যখন একের পর এক ওই সকল মানুষদেরকে মারতে শুরু করে যারা ওই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল, তখন আমি এইসব বিষয়ে আন্দাজ করতে পারি, কিন্তু আমার তখন কিছুই করার ছিল না। কয়েকদিন পর পলের ক্যান্সার ধরা পড়ে এবং সেও নির্মম ভাবে মারা যায়। এরপর আমি বুঝতে পারি যে পরের পর্ব আমার। মৃত্যুকে ধোকা দেওয়ার জন্য আমি সবার থেকে দূরে এই নির্জন দ্বীপে একা বসবাস করতে শুরু করি, কারণ আমি মারা যাওয়ার পর মৃত্যু তোমার মা এবং তার ভাইকে প্রথমে টার্গেট করত এবং তারপর একে একে তোমাদেরকেও শেষ করত। কিন্তু যতক্ষণ আমি জীবিত রয়েছি ততক্ষণ তোমাদের কিচ্ছু হতে দেব না। স্টেফনি আইরিসকে জিজ্ঞাসা করে, কিন্তু আমি ওই স্বপ্নটা কেন বারবার দেখি, এর কারণ কি, আর এর থেকে কিভাবে মুক্তি পাবো? উত্তরে আইরিস তাকে বলে, এই স্বপ্নটা তুমি এই জন্য দেখো কারণ এখন মৃত্যু আমাদের পেছনে পড়ে আছে, যে কোনো মূল্যে সে আমাদেরকে শেষ করতে চায়, আর এই জন্য এই সম্পূর্ণ বংশের মধ্যে একমাত্র তুমিই এই দুঃস্বপ্ন হ্যালুসিনেশন গুলো দেখো। স্টেফনি এবার সিরিয়াসলি ভয় পেতে শুরু করে এবং বলে, কিন্তু এখান থেকে মুক্তি পাবো কিভাবে? কোনো না কোনো উপায় তো আছেই। এরপর আইরিস তার কাছে থাকা একটা বই সম্পর্কে বলে, যেখানে ওই টাওয়ারের দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া মানুষগুলোর কিভাবে মৃত্যু হয়েছিল তাদের সেসব গল্পগুলো লেখা ছিল, এবং আরো ছিল ওই মৃত্যু থেকে বাঁচার কিছু টেকনিক। আইরিস তাকে বইটা তার সাথে নিয়ে যেতে বলে, কারণ কখন কোন বিপদ আসবে বলা যায় না। স্টেফনি ওই বিষয়গুলোকে গুরুত্ব দেয় না। সে আইরিসকে বলে, আমি আপনার সাথে পরে দেখা করতে আসবো। একথা বলে বইটা সেখানে রেখেই বাইরে বেরিয়ে আসে। কিন্তু আইরিস ভালো করে জানতো যে স্টেফনি বাইরে অবশ্যই বিপদে পড়বে। এই জন্য এত বছর থেকে যে কখনো ঘর থেকে বাইরে বের হয়নি, সে আজ তার নিজের সন্তানের জন্য বাইরে বের হয় এবং স্টেফনিকে পেছন থেকে ডাক দেয় শুধুমাত্র ওই বইটা নিয়ে যাওয়ার জন্য। সে তাকে বলে, মৃত্যু এখন তোমার পেছনে পড়ে আছে, তোমাকে মৃত্যু থেকে বাঁচতে হলে অবশ্যই এই বইটা সম্পর্কে জানতে হবে। এই বইয়ে এমন কিছু ভবিষ্যৎবাণী দেওয়া আছে যা জানলে তুমি আগে থেকেই তোমার পরিবারকে বাঁচাতে পারবে। কিন্তু স্টেফনি কোনোভাবেই আইরিসকে এবং তার এই কথাগুলোকে বিশ্বাস করতে পারছিল না। আইরিস এই বিষয়টা বুঝতে পেরে সে তাকে বলে, আচ্ছা, তুমি যখন আমার কথায় বিশ্বাস করছো না, তখন নিজের চোখেই দেখো আমার মৃত্যুটা। একথা বলার পরপরই মৃত্যু সেখানে থাকা বিভিন্ন চক্রের মাধ্যমে একের পর এক ধাপ সম্পন্ন করে স্টেফনির চোখের সামনে আইরিসকে শেষ করে দেয়। পরবর্তীতে শুরু হয় আইরিসের শেষকৃত্যের কাজ। এখানে স্টেফনি সবাইকে জানায় তার এখানে আসা একদম ঠিক হয়নি। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় স্টেফনির মা ডার্লিনের। স্টেফনির মাকে দেখে স্টেফনি এবং তার ভাই একদম অবাক এবং ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে তার মায়ের সাথে কথা না বলেই সেখান থেকে চলে যেতে লাগে। স্টেফনির ভাই স্টেফনিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে তাকে জানায় তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, তাহলে কেন তারা তার মায়ের সাথে এখন কথা বলবে? এ প্রসঙ্গে তার ভাই বলে, তুমিও তো মায়ের মতোই, তোমাকে আমি বিগত কয়েকদিন যাবৎ কল করেছি, কিন্তু তুমি কল রিসিভ করনি। তোমার কি মনে হয় না তুমি আর মা একই রকম? যাই হোক, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় স্টেফনিকে। সে তার বাড়িতে আইরিসের দিয়ে যাওয়া ওই বইটা পড়ছিল, আর এদিকে স্টেফনির মামার বাড়ির সবাই আইরিসের মৃত্যু শোকে পার্টির আয়োজন করছিল। মানুষ মরলে কেউ পার্টি করে? এটা তো জি বাংলা সিরিয়ালের মতো হয়ে গেল। তো যাই হোক, সেখানে একটা গ্লাস ভাঙার কারণে সেই কাঁচের টুকরোগুলো সেখানে থাকা বরফের টুকরোর মধ্যে চলে যায়। এর মানে এখানেও কারো মৃত্যু হবে, কিন্তু কার? কিছুক্ষণের মধ্যে স্টেফনির মামার বাড়িতে তার মা আসে। সে সাথে নিয়ে এসেছিল কিছু পিনাট কুকিজ, আর পিনাটে ছিল ববির অ্যালার্জি। তোমাদেরকে তো স্টেফনির মামাতো ভাই বোনদের সাথে পরিচয় করানো হয়নি। স্টেফনির মামার 3 ছেলে মেয়ে, যাদের নাম এরিক, জুলি এবং ববি। তো ববির পিনাটে মারাত্মক লেভেলের অ্যালার্জি রয়েছে, এই জন্য সে পিনাট থেকে দূরেই থাকে। যাই হোক, কিছুক্ষণ পর তারা আইস দিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে। এর মানে ওই কাচের টুকরোটা যে কোনো একজনের গ্লাসে চলে গেছে, কিন্তু কার? কিছুক্ষণের মধ্যেই জুলি ড্রিঙ্কস করার সময় কিছু একটা তার গলায় বেঁধে যায়, কিন্তু সৌভাগ্যবশত এটা কাচের টুকরো নয়, বরং এটা ছিল একটা বরফের টুকরো। এদিকে সিন শিফট হয় স্টেফনির কাছে। স্টেফনি ওই বইটা পড়ছিল আর মৃত্যু কাকে কিভাবে মেরেছে এইসব দেখছিল। সে বইয়ের মধ্যে ওই টাকার কয়েনটাকেও দেখতে পায়, যেটার জন্য স্কাই ভিউ টাওয়ারে ওই দুর্ঘটনাটা ঘটার সম্ভাবনা ছিল। স্টেফনি বইটা পড়ার সময় হঠাৎ লক্ষ্য করে কিছুক্ষণের মধ্যে আরো একটা মৃত্যু হতে চলেছে, আর এইবার ছিল স্টেফনির মায়ের পালা। সেটা দেখা মাত্রই ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে তার মামার বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে স্টেফনির মামা স্টেফনির মায়ের সাথে গল্প করছিল। সে তাকে এখন বাড়িতে ফিরে আসতে বলে এবং তাদের সাথে থাকার জন্য অনুরোধ করে, এরকম আরো নানা কথা, কিন্তু স্টেফনির মা এতে সম্মতি জানায় না। এদিকে স্টেফনি তার মায়ের কাছে বারবার ফোন করতে থাকে, কিন্তু পার্টি চলার কারণে তার মা এটা বুঝতেই পারে না। কিন্তু মৃত্যু এই পার্টিতে অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে। সে তার মতো করে তার গুটিগুলো সাজাতে থাকে। বরফের মধ্যে কাচের টুকরোওয়ালা গ্লাসটা স্টেফনির মামার ভাগে গিয়ে পড়ে
কিন্তু সে ওই গ্লাসে ড্রিঙ্ক না করে সেখানেই থাকা একটা টেবিলের ওপর গ্লাসটা রাখতে গিয়ে তার হাত লেগে পড়ে যায়, তার সাথে পড়ে যায় ওই বরফ এবং কাচের টুকরোটা। ব্যাস কিছুক্ষণ পরে ওই কাচের টুকরোর উপরে পা তুলে দেয় স্টেফনির মামা। সে সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় মাটিতে পড়ে যায় এবং ছটফট করতে থাকে। এদিকে আবার মদের বোতল নিচে পড়ে যাওয়ায় পানির পাইপ অন হয়ে যায়, আর সেই ভাইব্রেশনে সেখানে থাকা একটা অজার ঘাস কাটা মেশিনের ওপরে পড়ে যায়। আর সেই মেশিনটা চালু হয়ে সোজা চলে আসে স্টেফনির মামার দিকে এবং স্টেফনির মামার সম্পূর্ণ মুখটা একদম কেটে ছিন্ন ভিন্ন করে দেয়। আর এভাবে এবারও জিতে যায় মৃত্যু। একটা মর্মান্তিক মৃত্যু ঘটে স্টেফনির মামার। ততক্ষণে স্টেফনি সেখানে পৌঁছে গেছিল, আর এই সব কিছু তার সামনেই ঘটে। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ পরিস্থিতিটা একদম পাল্টে যায়। এরপর স্টেফনির মামার শেষকৃত্যের কাজ সম্পন্ন হয়। স্টেফনি এখন আইরিসের বলা কথাগুলো সম্পূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করে। সে বাসায় গিয়ে আইরিসের দিয়ে যাওয়া বইটা ভালোভাবে লক্ষ্য করলে জেবি নামের একটা রহস্যময় ব্যক্তির নাম খুঁজে পায়, যে ওই দিন বেঁচে যাওয়া তাদের মধ্যে একজন এবং এখনো পর্যন্ত জীবন্ত রয়েছে। পরের দিন সকালে স্টেফনি তার সম্পূর্ণ পরিবারকে ওই মৃত্যুর রহস্য সম্পর্কে বলতে থাকে, যে কিভাবে ওই দিন টাওয়ার থেকে বেঁচে যাওয়া মানুষরা একে একে মারা যাচ্ছে, কিভাবে মৃত্যু তাদেরকে এবং তাদের পরিবারকে শেষ করে দিচ্ছে। এই মৃত্যুর খেলাটা শেষ করতে মৃত্যুর অনেক বছর সময় লেগে গেছে, যেটা আইরিস এখন পর্যন্ত আটকে রেখেছিল। কিন্তু যেহেতু আইরিস মারা গেছে তাই তার পরের টার্গেট ছিল আমার মামা, আর যেহেতু এখন সেও মারা গেছে তাই তার পরের টার্গেট হলো তার ছেলে মেয়ে। এই বংশের মধ্যে সবচেয়ে নিরাপদ হলো স্টেফনির মামি এবং তার বাবা, কারণ এই দুজনের আইরিস এবং পলের বংশ অথবা রক্তের সাথে কোনো সম্পর্ক নেই, এরা দুজন নিরাপদ। কিন্তু সমস্যা হলো মৃত্যু এখন স্টেফনির মামার ছেলে মেয়ের দিকে যাবে, অর্থাৎ এবার এরিকের পালা, কারণ এরিক ছিল তার মামার বড় ছেলে। কিন্তু কেউই স্টেফনিকে বিশ্বাস করে না। স্টেফনির এ ধরনের উল্টাপাল্টা কথা বলায় সবাই তার উপর রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। সবার চলে যাওয়ার পর স্টেফনির মা স্টেফনিকে বলে, তোমার মনে হচ্ছে এগুলো সব সত্যি, কিন্তু না, এগুলো কোনো কিছু সত্যি না, তুমি এগুলো ভাবা বাদ দাও। কিন্তু স্টেফনি তার মায়ের সাথে খুব একটা ভালো করে কথা বলে না। কিছুক্ষণ পর দেখানো হয় এরিককে। এরিক একটা ট্যাটু আর্টিস্ট এবং পিয়ার্সিং শপে কাজ করে। তোমরা অনেকেই ট্যাটু আর্টিস্ট সম্পর্কে জানো, কিন্তু পিয়ার্সিং শপ সম্পর্কে জানো না। তাই তোমাদের জানা সুবিধার্থে বলে দিচ্ছি, পিয়ার্সিং শপ এমন একটা জায়গা যেখানে কানে, নাকে অথবা নাভিতে, এমনকি আরো অনেক রকম জায়গায় মানুষ নাকফুল অথবা কানে দুলের মতো সব মেটালের জিনিসপত্র লাগিয়ে নিতে পারে। যাই হোক, এরিক কাজ করছিল। এরই মধ্যে স্টেফনি তাকে বারবার মেসেজ দিয়ে বিরক্ত করছিল, সে ঠিক আছে কিনা বা তার কিছু হয়েছে কিনা, এরকম বিভিন্ন মেসেজ করছিল। এরিক এক পর্যায়ে বিরক্ত হয়ে স্টেফনির মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। দেখা যায় আজকে এরিকের মন খারাপ, সে তার বাবাকে অনেক ভালোবাসতো, তাই সে বাবা নামটাকে তার হাতে ট্যাটু করে আঁকতে থাকে। তার দোকানে এত জোরে বক্সে গান হচ্ছিল যেটার বেস সম্পূর্ণ ঘরটাকে কাঁপিয়ে তুলছিল। ঠিক তখনই ফ্যানের সাথে লাগানো চেইন খুলে গিয়ে অ্যাক্সিডেন্টলি তার নাকে থাকা পিনের সাথে আটকে যায়। ফ্যান ঘুরতে থাকে আর এর সঙ্গে সঙ্গে সেও ঘুরতে থাকে। এরই মধ্যে আবার দোকানের মধ্যে থাকা কেরোসিন জাতীয় পদার্থের কারণে আগুন লেগে যায়। সে নিজের গায়ে জোর লাগিয়ে চেনটা খুলে নেয়, কিন্তু ওই আগুনের মধ্যে পড়ে যায়। আর দোকানে থাকা ওই কেরোসিন জাতীয় পদার্থের কারণে আগুন আরো ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ দোকান পুড়ে যায়। এরপর এরিকের কি হলো এটা এখানে দেখানো হয়নি। দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় পরের দিন সকাল। স্টেফনি খুবই চিন্তিত, কারণ কাল রাত থেকে এরিক তার মেসেজের রিপ্লাই দেয়নি। সে গাড়ি চালাচ্ছিল, এরকম সময় হঠাৎ করে তার গাড়ির সামনে এরিক চলে আসে। এর মানে এরিক এখনো বেঁচে আছে। স্টেফনি এটা দেখে একটু স্বস্তি পায়। এরপর এরিক স্টেফনিকে তার সাথে ঘটে যাওয়া কাল রাতের সম্পূর্ণ ঘটনা বলে। সে বলে, আগুন তো লেগেছিল, কিন্তু আমার লেদারের জ্যাকেটটা জীবন বাঁচিয়ে নিয়েছে, শুধুমাত্র হাতে সামান্য একটু আঘাত লেগেছে। আমার মনে হয় জানো কি, আমার কিছুই হবে না, সময় সময় মনে হয় আমি অমর। এই বলে সে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু স্টেফনি তাকে বারবার সতর্ক করে, কিন্তু এরিক কোন রকম গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। এরই মধ্যে সেখানে হাজির হয় এরিকের ছোট বোন জুলি। স্টেফনির সম্পূর্ণ নজর ছিল এরিকের দিকে। এদিকে জুলি তাদের পেছন দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ডাস্টবিনের মধ্যে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে ময়লার গাড়ি এসে তাকে তুলে নেয়। ময়লার গাড়িটা ছিল আধুনিক, যেটা ময়লাকে পাওয়া মাত্রই মেশিনের মাধ্যমে পিষে ফেলত। বাকি সবাই এটা দেখা মাত্রই দৌড়ে ওই ট্রাককে থামানোর চেষ্টা করে। স্টেফনি দৌড়াতে দৌড়াতে কোন রকমে ওই ট্রাকে গিয়ে পৌঁছায়। এদিকে এরিক ট্রাক ড্রাইভারকে থামতে বলে, কিন্তু ততক্ষণই দেরি হয়ে গেছিল। ওই মেশিনের মধ্যে জুলি অলরেডি আটকে গেছে। জুলি বাঁচার জন্য অনেক ছটফট এবং আকুতি মিনতি করে, কিন্তু স্টেফনির কিছুই করা ছিল না। সে তার হাতটা চেপে ধরে, কিন্তু হাতটা ছিঁড়ে তার হাতে চলে আসে এবং বাকি শরীরটা মেশিনের মধ্যে পিষে যায়। কতটা ভয়ানক একটা মৃত্যু। জুলির মৃত্যুতে বাড়িতে কেমন যেন একটা শোকের ছায়া নেমে আসে। সবাই একরকম ট্রমাতে চলে যায়। স্টেফনির ভাই স্টেফনিকে বলে, মৃত্যু হবে এই ধারণা তোমার ঠিক ছিল, কিন্তু কার মৃত্যু হবে এটা তুমি ঠিকভাবে নির্ণয় করতে পারোনি। স্টেফনির মনে হচ্ছিল এরিকের মৃত্যু হবে, কিন্তু আসলে মৃত্যু হলো জুলির। ঠিক এই সময় স্টেফনির মামি একটা বড় রহস্য উন্মোচন করে। আসলে এরিক তার মামার নিজের সন্তান নয়, সে ছিল স্টেফনির মামির আগের হাজবেন্ডের দিকে সন্তান। আর এই কারণেই তার মৃত্যু হয়নি, কারণ সে আইরিসের বংশে ছিল না। তার মামার বড় সন্তান ছিল জুলি, যার ফলে জুলির মৃত্যু হয়ে যায়।
আর এখন সবাই বিশ্বাস করতে শুরু করে যে স্টেফনি যা কিছু বলছে এর সবই সত্যি এবং বাস্তব। একটু পরে জুলির ভাই ববি বলে, তাহলে তো তোমার হিসাবে এর পরে আমার মৃত্যু হবে। স্টেফনি, আমি এখনই মরতে চাই না, প্লিজ দয়া করে আমাকে কোনো না কোনো ভাবে বাঁচিয়ে নাও। স্টেফনি বলে, আমি তো চাই তোমাদেরকে বাঁচাতে, কিন্তু আমি আসলেই জানি না মৃত্যু কখন কাকে কিভাবে মারবে। ববি জানায়, তুমি তো এর আগে কার মৃত্যু কিভাবে হবে এটা ফিগার আউট করে নিয়েছিলে, তাহলে এবারও পারবে। তুমি আশেপাশে থাকা জিনিসপত্রের দিকে ভালোভাবে লক্ষ্য করো এবং বলো যে কোনটাতে বিপদ রয়েছে। কিছুক্ষণ পর স্টেফনির মনে পড়ে ওই বইয়ে একজনের নাম লেখা ছিল, জেবি। আসলে কে এই জেবি? স্টেফনি শুধুমাত্র জানে যে এই লোকটার নাম জেবি এবং সে একটা হসপিটালে কাজ করে। সে বাকিদেরকে জানায় এই লোকটাও নাকি মৃত্যুকে ফাঁকি দিয়ে এখনো অবধি বেঁচে আছে। সে খুব ভালো করে মৃত্যুকে ধোকা দিয়ে সার্ভাইভ করতে জানতো, আর এই জন্যই তারা সিদ্ধান্ত নেয় যে তারা ওই লোকটার সাথে দেখা করতে যাবে, কারণ বইয়ে ওই লোকের অ্যাড্রেস দেওয়া ছিল। স্টেফনি এবং বাকি কয়েকজন রওনা দেয় ওই লোকের সাথে দেখা করার উদ্দেশ্যে, এবং সেখানে এসে পৌঁছালে সেই লোকটাকে জেবি বলে সম্বোধন করলে ওই লোকটা একদম চমকে ওঠে। ওই লোকটা তাদের দিকে তাকিয়ে বলে, আরে তোমরা এই নামটা কিভাবে জানলে? এই নামে তো শুধুমাত্র আমাকে আইরিস ডাকতো। স্টেফনি তাকে জিজ্ঞাসা করে, আপনি আইরিসকে কিভাবে চেনেন? উত্তরে লোকটি জানায়, যখন ওই টাওয়ারে দুর্ঘটনা ঘটার কথা ছিল তখন আমি সেখানেই ছিলাম, আর এখানে আমরা জানতে পারি ওই শিল্পী অর্থাৎ সিঙ্গারের যে ছোট ছেলেটা ওইটাই লোকই। তোমরা মনে হয় কাপড়ের ওপরে বেল পড়া দেখে এখনো বুঝতে পারোনি। এই লোকটা তাদেরকে জানায়, কয়েক বছর আগে আইরিস আমার সাথে দেখা করতে এসেছিল, কারণ সে পল অর্থাৎ তার হাজবেন্ডের ক্যান্সার হওয়াতে মৃত্যুকে ধোকা দিয়ে তাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তারা তাকে বাঁচাতে পারেনি। স্টেফনি ওই লোককে বলে, এমন কি কেউ রয়েছে যে এই মৃত্যু থেকে বেঁচে গিয়েছে? জেবি তাকে জানায়, হ্যাঁ, এরকম দুজন মানুষ রয়েছে, কিন্তু তাদেরকে দ্বিতীয়বার জীবিত হতে হয়েছিল। এর মানে প্রথমে মৃত্যু তাদেরকে মেরে দেয়, আর এরপর তাদেরকে কোনো ডক্টর অথবা অন্য কারো সাহায্যে বাঁচিয়ে নেওয়া হয়েছিল। এরপর থেকে মৃত্যু তাদের পিছু করা ছেড়ে দেয়। এটাই ছিল একমাত্র উপায়। স্টেফনি এই সব কথা শোনার পর জেবিকে তাদের সাহায্য করতে বলে, কিন্তু জেবি তাদেরকে জানায়, না, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না, কারণ আমিও একবার মৃত্যুকে ধোকা দিয়ে বেঁচে ফিরেছি। যদিও আমি মারা যাব কারণ আমার ক্যান্সার হয়েছে, আর বড় বিষয় হচ্ছে আমাদের সবাইকে একদিন না একদিন মরতেই হবে। আমরা মৃত্যু থেকে কখনোই পালাতে পারবো না, এটাই আমাদের শেষ গন্তব্য, মানে ফাইনাল ডেস্টিনেশন। এজন্য আমরা যতটুকু সময় বেঁচে আছি সেই সময়টাকে আমাদেরকে এনজয় করতে হবে, সঠিকভাবে কাজে লাগাতে হবে। জেবির এরকম কাব্যিক কথা শুনে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। এরপর এরিকের মাথায় একটা বুদ্ধি আসে। সে তাদেরকে বলে, এইবার মৃত্যুটা ববির, তার বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে ববির পিনাটে অ্যালার্জি। সে পিনাট খেলে মরতেও পারে, আর এই জন্য আমরা তাকে বেশি করে পিনাট খাওয়াবো, আর যখনই তার কোনো সমস্যা হতে শুরু করবে আমরা তাকে ইনসুলিন দিয়ে দেবো। কেমন লাগলো আমার পরিকল্পনা? সেখানে থাকা সবাই এই পরিকল্পনাকে সাধুবাদ জানায়, কারণ এটি ছিল একটা যুক্তিসম্মত প্রস্তাব। এরপর এরিক এবং ববি একটা ভেন্ডিং মেশিনে পিনাট নিতে যায়, কিন্তু মেশিনে টাকা দিলেও পিনাট বের হয় না। এজন্য এরিক হাত ঢুকিয়ে পিনাট বের করার চেষ্টা করে, কিন্তু তাতেও সে ব্যর্থ হয়। এরপর ওই মেশিনে জোরে আঘাত করলে পিনাট তো বের হয়ে যায়, কিন্তু মেশিনের একটা স্ক্রু ঢিলা হয়ে যায় এবং মেশিনের সমস্যা দেখা দেয়। এইটা দেখে এরিক ববিকে নিয়ে অন্য একটা রুমে চলে আসে, কারণ যে কোনো ছোট বিপদ থেকেও তার মৃত্যু হতে পারে। এরিক ববিকে এখানে লুকিয়ে থাকতে বলে এবং সে যায় তার জন্য ইনসুলিন নিয়ে আসতে। এরিক ওই রুম থেকে যাবার সময় রুমের দরজা জোরে আটকে দেয়, যার ফলে সেখান থেকে কিছু একটা খুলে পড়ে সেই রুমে থাকা এমআরআই মেশিন চালু করে দেয় এবং আস্তে আস্তে সেই মেশিনের হাই ম্যাগনেটিক রেজ বাড়তে থাকে। এরিক ইনসুলিন নিয়ে ফিরে আসে, আর এইবার এমআরআই মেশিনের কারণে ওই ঘরে থাকা সকল লোহার বস্তু মেশিনের আকর্ষণে আসতে শুরু করে। আর যেহেতু ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়ে গেছে, তাই এরিকের শরীরে পিয়ার্সিং করা লোহা ছিঁড়ে যায় এমআরআই মেশিনের মধ্যে। ভাবো কতটা কষ্ট হয়েছিল বেচারার, না জানি কোথায় কোথায় এরকম লোহা পড়েছিল। মেশিনের রেঞ্জ আরো বাড়তে শুরু করে। ববি যে চেয়ারটায় বসেছিল ওইটাও ছিল লোহার। পিনাট খাওয়ার ফলে কিছুক্ষণের মধ্যেই ববির অবস্থা খারাপ হয়ে যায় এবং সে মাটিতে গুটিয়ে পড়ে। কিন্তু এর থেকে খারাপ অবস্থা ছিল এরিকের। তার শরীর থেকে লোহার টুকরো ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছিল এমআরআই মেশিনের দিকে। এরই মধ্যে আবার পেছন থেকে ওই লোহার চেয়ারটা তাকে দুম করে ঠেলে নিয়ে চলে যায় এমআরআই মেশিনের মধ্যে। এরিক বেকায়দায় পড়ে যায়। সে অনেক চেষ্টা করার পরেও বের হতে পারে না এবং চুম্বকীয় ফ্রিকোয়েন্সি এতটাই বেশি ছিল যে কোনো মূল্যে চেয়ারটা ওই মেশিনের মধ্যে ঢুকবেই। এই জন্য বেচারা এরিক চেয়ার শুদ্ধ অদ্ভুতভাবে ভেতরে যেতে শুরু করে, আর এভাবেই যাওয়ার সময় তার পেট মাঝখান বরাবর ছিঁড়ে ফেটে দুই টুকরে আলাদা হয়ে যায়। ভয়ঙ্কর ভাবে রক্তপাতে মৃত্যু হয় এরিকের। আর এই সবকিছু মেঝেতে পড়ে থাকা ববি দেখছিল, কারণ তার কিছুই করার ছিল না। এখানে মুভির এই দৃশ্যে এমনভাবে সিনগুলো ক্রিয়েট করা হয়েছে যা তুমি মুভি দেখার সময় গায়ে কাটা দিয়ে উঠবে। গল্পের সামনে যাওয়ার আগে তোমাদের একটা ব্যাপার বলি, আমরা কিন্তু এই টিমে অনেকজন কাজ করি, তাই আমাদের আর্থিকভাবেও পোষাতে হয়। এজন্য বিভিন্ন অ্যাড এক্সপ্লেনের মধ্যে যুক্ত করি। তবে তোমাদের জন্য আমার সুপারিশ হলো সবসময় তোমরা ওই অ্যাডগুলোকে স্কিপ করার চেষ্টা করবে, আর অবশ্যই তোমরা এই ধরনের কাজ থেকে দূরে থাকবে।
তো যাই হোক, ববি কোনো রকমে হামাগুড়ি দিয়ে ইনসুলিনের কাছে পৌঁছায় এবং তার শরীরে ওইটা পুশ করে দেয়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এরকম সময় ওই যে ভ্যান্ডিং মেশিন যেটাতে এরিক আঘাত করার ফলে বিগড়ে গেছিল, ওইটা থেকে একটা স্প্রিং দ্রুত গতিতে বেরিয়ে আসে এবং এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে লাফাতে লাফাতে গিয়ে পৌঁছায় ববির রুমের মধ্যে এবং আঘাত করে সোজা ববির মুখে। ব্যাস, ববি সেখানেই মারা যায়। আর এভাবে মৃত্যু তাকেও শেষ করে দেয়। দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় স্টেফনি এবং তার মাকে। স্টেফনি এরিক এবং ববির মৃত্যুর কথা শুনে অনেক দুঃখ পায়, কিন্তু তার চোখে মুখে কোনো দুঃখের ছাপ ছিল না, ছিল ভয়ের ছাপ। কারণ এইবার মৃত্যু তার মায়ের কাছে আসবে। সে যে কোনো মূল্যে তার মাকে বাঁচাতে চায়। সে তার মাকে বলে, আইরিস, অর্থাৎ তোমার মা অনেক শতাব্দী থেকে ওই নির্জন দ্বীপের বাড়িতে এতদিন কাটিয়ে দিয়েছিল, তার কিছুই হয়নি। তোমারও সেখানে চলে যাওয়া উচিত, একমাত্র সেখানেই তুমি নিরাপদ। এদিকে আবার স্টেফনির বইয়ের মধ্যে যে কয়েনটা ছিল, যেটা মুক্তি পেতেই আবারও দুর্ঘটনা ঘটা শুরু হবে, ওই কয়েনটা বই থেকে পড়ে যায় এবং গড়তে গড়তে একটা বৃদ্ধ মানুষের পায়ের কাছে গিয়ে পড়ে। ওই বৃদ্ধ মহিলাটি কয়েনটা দেখা মাত্রই তার পার্সে উঠিয়ে নেয়। স্টেফনি তার মা এবং ভাইকে নিয়ে একটা ভ্যানে করে রওনা দেয় আইরিসের ওই পুরনো বাড়ির দিকে। ওখানে পৌঁছানোর পর স্টেফনি তার মা এবং ভাইকে ওই বাড়ির মধ্যে চলে যেতে বলে, কিন্তু তার মা তাকে ছেড়ে যেতে চায় না, কারণ যে কোনো সময় তারও বিপদ হতে পারে। স্টেফনি তার মাকে জানায় সে যতক্ষণ জীবিত রয়েছে তার কিছুই হবে না। এখানে আমাদেরকে দেখানো হয় ওই ঘরের মধ্যে আগে থেকেই গ্যাস লিক হচ্ছিল এবং একটা বিদ্যুতের তার থেকে বিদ্যুতের স্পার্কিং হচ্ছিল। স্টেফনির মা ঘরে গেলে গ্যাসের গন্ধ তো পায়, কিন্তু সে খুব একটা গুরুত্ব দেয় না। আর এটাই ছিল তার বড় ভুল। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ বাড়িটা বিস্ফোরণ হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে স্টেফনি যে ভ্যানে ছিল ওইটাও বিস্ফোরণের আঘাতে সেখান থেকে ছোট্ট একটা ডোবাতে পড়ে যায়। স্টেফনি ওই ডোবার মধ্যেই গাড়িতে আটকে ছিল। আর এদিকে স্টেফনির ভাই তখনও বাড়ির ভেতরে প্রবেশ করতেই পারেনি, বাড়ি ব্লাস্ট হয়ে গেছিল। সে বাইরেই দাঁড়িয়েছিল। দেখানো হয় স্টেফনির মাকে, যে এখনো জীবিত রয়েছে, কিন্তু তার শরীর অনেকাংশেই পুড়ে গেছে। স্টেফনির মা দেখতে পায় একটা বিদ্যুতের টাওয়ার তার ছেলের ওপর পড়তে চলেছে। ঠিক তখনই সে কোনো মতে দৌড়ে এসে তার ছেলেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ওই বিদ্যুতের টাওয়ারটি এসে পড়ে তার ওপর। আর এখন যেহেতু তার মায়েরও মৃত্যু হয়ে গেছে, তাই স্টেফনির ভাই বুঝতে পারে যে এখন মৃত্যুর পালা তার বোনের, অর্থাৎ স্টেফনির। এই জন্য সে স্টেফনিকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় এবং অনেক চেষ্টার পরে স্টেফনিকে ডোবা থেকে তুলে আনে। তাকে তুলে আনার পর তার ভাই জানতে পারে স্টেফনি অনেক আগেই মারা গেছে, কিন্তু না, কিছুক্ষণ চেষ্টার পর স্টেফনির জ্ঞান ফিরে আসে। এর মানে সে জীবিত রয়েছে এবং মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছে। তাদের মনে হয় যেহেতু একবার স্টেফনির মৃত্যু হয়ে গেছে এবং সে আবার ফিরে এসেছে, তাই মৃত্যু তাদের পিছু করা এইবার ছেড়ে দেবে। এরপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে সোজা কিছুদিন পরে দেখানো হয়। আজকের দিনটা ছিল স্টেফনির ভাইয়ের একটা বিশেষ দিন। তাদের কলেজে আজ গ্র্যাজুয়েশন পার্টি ছিল। স্টেফনিও এই পার্টিতে উপস্থিত ছিল। ঠিক এমন সময় স্টেফনির কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করে, যেমনটা সে স্বপ্নের মধ্যে আইরিসকে হতে দেখেছিল। অন্যদিকে আবার ওই দিন যে বৃদ্ধ মহিলাটা ওই কয়েনটা তার পার্সে তুলে রেখেছিল, সে পার্স থেকে টাকা বের করার সময় ওই কয়েনটা আবারও পড়ে যায় এবং গড়তে গড়তে একটা ট্রেনের লাইনে চলে আসে। আর এই লাইনটা দেখানো হয় মুভির প্রথম দৃশ্যে। কয়েনটা এসে আটকে যায় ট্রেন লাইনের একটা জাংশনে। এর মানে ট্রেনটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আবারও দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় স্টেফনি এবং তার ভাইকে। তারা গল্প করছিল। এরকম সময় তাদের কাছে আসে একজন ডক্টর। সে স্টেফনিকে বলে, তোমার ভাই আমাকে তোমার সম্পর্কে অনেক কিছুই বলেছে। তুমি সত্যি ভাগ্যবতী, কারণ তুমি জীবিত রয়েছেও। স্টেফনি বলে, হ্যাঁ, ওই দিন আমি মরে গিয়ে আবার বেঁচে উঠেছিলাম, কিন্তু ডাক্তার বলে না, তুমি ওই দিন মরে গিয়ে জীবিত হওনি, বরং কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিলে। একজন মানুষ পানির নিচে 5 মিনিট পর্যন্ত জীবিত থাকতে পারে, আর তুমি মাত্র 2 মিনিট ছিলে। এখানে মরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একথা শুনে স্টেফনি এবং তার ভাই অবাক হয়ে যায়। তারা চারিদিকে তাকাতে শুরু করে। সবকিছুর মধ্যেই তারা এখন মৃত্যুকে দেখতে পাচ্ছিল। ঠিক ওই সময়ই ওই যে ট্রেন যেটা জাংশনে কয়েনটা ছিল, ওইটা থাকার কারণে ট্রেন লাইন থেকে বিচ্যুত হয়ে যায় এবং সোজা স্টেফনির দিকে যেতে শুরু করে। তারা কোনো রকমে দৌড়ে সেখান থেকে পালিয়ে তো নেয়, কিন্তু শেষ পর্যন্ত নিজেদেরকে বাঁচাতে পারে না। ট্রেনের অ্যাক্সিডেন্ট করার কারণে একটা কাঠ ভর্তি গাড়ি থেকে কাঠ উড়ে গিয়ে তাদের উপরে পড়ে। আর এখানেই শেষ হয়ে যায় স্টেফনি এবং তার ভাই, আর সঙ্গে সঙ্গে এই মুভিটিও। তো এই ছিল আজকের একটা রিসেন্ট মুক্তি পাওয়া অসাধারণ মুভি। মুভিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক এবং এরকম মুভির এক্সপ্লেন পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো অসাধারণ মুভির এক্সপ্লেনে। ততক্ষণের জন্য বিদায়।